নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা বুঝতেই পারছেন যে ইউনূসের জঙ্গি শাহী পাকিস্তানকে আলিঙ্গন করতে ভীষণ রকম ব্যস্ত। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে ঢাকায় আসছেন। D8 বৈঠকে যোগ দিতে কায়রো গেছিলেন ইউনূস। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ইউনূস সম্মত হয়েছেন। এবার দিনক্ষণ ঠিক হলে ইউনূস সপার্ষদ ইসলামাবাদ সফরে যাবেন। অর্থাৎ পাকিস্তান প্রীতি উথলে উথলে পড়ছে। আর পাকিস্তানের যে কি করুণ অবস্থা আপনারা তো জানেনই, নতুন করে এগুলো বলার আর কোনো মানে নেই। বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতার সুর চড়া হচ্ছে। হিন্দু বিরোধিতা এবং এথনিক ক্লিনজিং করতে চাইছে র্যাডিক্যাল ইসলামিস্টরা। তারা মনে করছে যে বাংলাদেশের যত অশান্তির মূলে আছে সনাতনীরা, তাই সনাতনীদের ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে তাড়াতে হবে, ভয় দেখাতে হবে, মিথ্যা মামলায় ফাঁসাতে হবে, মাতৃশক্তির লাঞ্ছনা করতে হবে। তাহলে পৈতৃক প্রাণটা বাঁচাতে তারা সব কিছু ফেলে রেখে বাংলাদেশ থেকে চলে যাবেন। সেই সুযোগে তাদের সম্পত্তিগুলো দখল করবেন। ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এখন খুব তৎপরতা। কয়েকদিন আগে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ঢাকার একটি 7 হোটেলের 14 তলায় গিয়ে রিক্সা প্যাডেল করছিলেন। রিক্সার আসনে তার স্ত্রী বসেছিলেন। অর্থাৎ খুব মাখামাখি। এই যে ভারত বিরোধিতা, এই যে ভারতীয় আধিপত্যবাদ, ভারত এই মুহূর্তে আক্রমণ করবে। পাকিস্তান সবসময় বলে, এটা জানেন তো, যে 100 কোটি হিন্দুর ভারতবর্ষ, যে কোনো মুহূর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে, আমাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে, অত্যাধুনিক বিমান, অস্ত্র ইত্যাদি কিনতে হবে। তার জন্য সরকারকে প্রতি বছর বাজেটে বিপুল অঙ্ক প্রতিরক্ষা খাতে বরাদ্দ করতে হবে। যতই এই যুদ্ধজিগির, এই ভারত আক্রমণ করলো, এই ধরনের কথা বলা হবে, প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়বে। সমরাস্ত্র কেনবার জন্য বরাদ দেওয়া হবে। সেই বরাতের বিনিময়ে সেনাকর্তারা, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এবং ব্যুরোক্র্যাটরা কাটমানি পাবেন এবং সেই কাটমানি দিয়ে তারা দুবাইয়ে প্লাজা কিনবেন, লন্ডনে অ্যাপার্টমেন্ট কিনবেন, বিদেশি ব্যাংকে টাকা রাখবেন। তাহলে বাংলাদেশেও এর ব্যতিক্রম কেন হবে? পাকিস্তানের সঙ্গে মাখামাখি হলেই এই অস্ত্র কেনা, ভারত বিরোধিতা, এই ভারত বোধহয় আক্রমণ করলো, এই জিগিরটা উঠবে। তখন বাংলাদেশের সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াবে, দালালরা তৎপর হবে এবং সেনাকর্তারা, ব্যুরোক্র্যাট এবং রাজনীতিবিদরা পকেট পড়বে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যে তিমিরে আছেন সেই তিমিরেই থাকবে। পাকিস্তানের অবস্থা দেখলে আমরা এটা সহজেই বুঝতে পারি। ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট দিয়েছে যে লস্কর-ই তৈবা, জৈশে মোহাম্মদ, যারা কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা চালায়, তাদের মাথাদের নিকেশ করা হয়েছে পাকিস্তানের মাটিতে, গুপ্ত হত্যা হয়েছে। ওয়াশিংটন পোস্টের দাবি যে ভারতীয় গুপ্তচর সংস্থা এই গুপ্ত হত্যার বরাত দিয়েছিল। আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল কি বলেছেন? হিলারি ক্লিন্টনকে উদ্ধৃত করে, আপনি যদি আপনার ব্যাকইয়ার্ডে বিষাক্ত সাপকে লালন পালন করেন, আপনি কি করে সেটা নিশ্চিত হলেন সেই বিষধর সাপ আপনার প্রতিবেশীকেই দংশন করবে? অর্থাৎ বার্তাটা স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন রণদীপ জয়সওয়াল। ওয়াশিংটন পোস্ট আর একটা খবর দিয়েছে যে মালদ্বীপে রেজিম চেঞ্জ করতে ভারত নাকি সক্রিয় হয়েছিল। মোহাম্মদ মুইজুর রেজিমকে, মুইজু ক্ষমতায় এসেছিলেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে সামনে রেখে। ওয়াশিংটন পোস্ট দাবি করছে যে মুইজুর বিরোধী রাজনৈতিক শক্তি, মুইজুর নিজের দলের কয়েকজন সাংসদ, ব্যুরোক্র্যাট, মিলিটারি পার্সোনাল, তাদের থেকে নাকি প্রস্তাব গেছিল ভারতের কাছে $6 মিলিয়ন যদি দেওয়া যায় তাহলে মুইজুর বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আসবে। কিন্তু সেটা নাকি ফ্রাক্টিফাই হয়নি। 2-3 জনের নাম
সেই ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক বলেছেন এটা কম্পালসিভ হোস্টিলিটি ওয়াশিংটন পোস্টের, এবং যে এই প্রতিবেদন করেছে সেই সাংবাদিকের। এই ওয়াশিংটন পোস্ট হচ্ছে ডেমোক্র্যাট প্রশাসনের ডিপ স্টেটের অংশ। অতীতেও ওয়াশিংটন পোস্ট ভারতের এই অগ্রগতিকে বঙ্কিম কটাক্ষ করেছে। ভারতে নাকি ধর্মীয় সহিষ্ণুতা নেই, গণতান্ত্রিক মানদণ্ডে ভারত ক্রমশ স্লাইড করছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন। বলতে তারা বাধ্য হয়েছেন, কারণ ওই ডিপ স্টেটের কাছে ওয়াশিংটন পোস্টের দায়বদ্ধতা আছে, কম্পালসিভ হোস্টিলিটি। এবং যে সংবাদ মাধ্যম এবং যে সাংবাদিক এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করেন তারাও কিন্তু ডিপ স্টেটের অংশ। আমাদের ভারতবর্ষেও দেখবেন ওয়াশিংটন পোস্টে কিছু লেখা হলেই আমাদের এখানে যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেম খুব সক্রিয় হয়ে ওঠে। কিছু কিছু বাংলাদেশি বলছেন, দেখেছো, এটা এই জন্যই আমরা ভারতকে ভয় পাই। মালদ্বীপে ওরা রেজিম চেঞ্জ করতে চেয়েছিল, সফল হয়নি। এরা বাংলাদেশে এই ধরনের উদ্যোগ তো নিতেই পারে। একটা জিনিস বলে দিচ্ছি, ভারত কোনো উদ্যোগই নেবে না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের মানুষই ভারত বিরোধী শক্তিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে, লাথি মেরে সরাবে। এবং সুদি ইউনুসের প্যারিসের বিমান ধরার সময় আসন্ন। সেনাপ্রধান তার উপর অনাস্থা জ্ঞাপন করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। সুদি ইউনুসের কয়েকজন উপদেষ্টা ছেড়ে দিতে চাইছেন দায়িত্ব। ছাত্ররা উন্মাদের মতো আচরণ করছেন। অগ্নিমূল্য বাজার, মুদ্রাস্ফীতি অকল্পনীয় উচ্চতায়, বেকার, মব জাস্টিস, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য চুকে বুকে গেছে, বস্ত্রশিল্পের করুণ দশা। এই হচ্ছে বাংলাদেশ। আর মালদ্বীপ ইন্ডিয়া আউট ক্যাম্পেন করে মুইজ্জু ক্ষমতায় এসেছিলেন ঠিকই, কিন্তু মুইজ্জু পরে বুঝতে পেরেছেন যে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে পাঙ্গা দিলে ভালো হবে না। চীন হয়তো পরিকাঠামোয় সহায়তা করে, চীন কিন্তু ঋণ দেয় এবং সেই ঋণের ফাঁদে জড়িয়ে দেয় দেশকে। শ্রীলঙ্কার হাল কি হয়েছে জানেন তো? দিশারা নায়ক এসেছিলেন, ভারত বলেছেন লোন নয়, আমরা ইনভেস্ট করবো আর গ্র্যান্টিন এইড দেবো। দিশারা নায়ক বলে গেছেন যে ভারতে এই শ্রীলঙ্কার মাটিকে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। মালদ্বীপের বিদেশমন্ত্রী এসেছিলেন দুদিন আগে, তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যখনই মালদ্বীপের বিপদ হয় ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই মুইজ্জুর সঙ্গে আমাদের যে এই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে সেটা আমেরিকার ডিপ স্টেটের পছন্দ নয়, পাকিস্তানের পছন্দ নয়, আর বাংলাদেশের জঙ্গি জিহাদিদের পছন্দ নয়। তাই স্টোরি ওয়াশিংটন পোস্ট করলো যে মুইজ্জুর রেজিম চেঞ্জ করতে ভারত নাকি সক্রিয় হয়েছিল, সাবস্টেনশিয়েট করতে পারেনি। কম্পালসিভ হস্টিলিটি টুয়ার্ডস ইন্ডিয়া পরিষ্কার। বাংলাদেশে তো পালা বদল হবেই, সেদিন বেশি দেরি নেই। অভ্যন্তরীণ কারণে সুদি ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গদের মসনদ ছাড়তে হবে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির কণা মাত্র তারা পূরণ করতে পারেনি, বরঞ্চ র্যাডিক্যাল ইসলামের বারবারন্তই বাংলাদেশের মানুষ অত্যন্ত অখুশি। চিন্ময় প্রভুকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, ফেয়ার জাস্টিসের মুখোমুখি হতে পারছেন না তিনি। যে ফারাদ মাজাহার পর্যন্ত ইউনুসের সামনে বললেন যে চিন্ময় প্রভুকে তিনি চেনেন, চিন্ময় প্রভু দেশ বিরোধী কাজ করতে পারেন, তিনি বিশ্বাস করেন না। তাও চিন্ময় প্রভুর জামিনের মামলা শুনানিতে সরকার পক্ষ তার যখন চিন্ময় প্রভুর আইনজীবীরা তার জামিনের জন্য সওয়াল করেছেন, সরকার পক্ষের আইনজীবী সেই জামিন বাতিলের পক্ষে সওয়াল করেছেন। অর্থাৎ ইউনুসের মুখে এক কাজে এক। এই লোকটাকে বিশ্বাস করা যায়? এই লোকটাকে বিশ্বাস করা যায়? এ তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিভূ। শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ও বাংলাদেশকে 30 বছর পিছিয়ে দিচ্ছে। জীবনের উপান্তে এসে ভোগ বিলাস ডুবে থাকতে চাইছে, বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চায়, যাতে
যতদিন সুস্থ থাকবে ততদিন সরকারি ক্ষমতা ভোগ করতে পারবে, নিজের গ্রামীণ ব্যাংকের ব্যবসা সুরক্ষিত করতে পারবে, নিজের এবং নিজের পরিবারের আখের গোছাতে পারবে। আর বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ সেগুলো বদ্দার জলে নিক্ষেপ করে দিয়েছে এই সুদি ইউনূস। তাই সুদি ইউনূসকে বাংলাদেশের মানুষই তাড়াবে, সেই দিন বেশি নয়। সেনাপ্রধান এমনি এমনি বলেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে সর্বক্ষেত্রে ব্যর্থ, আর রাজনৈতিক দল রাজনৈতিক ব্যবস্থায় যদি কোনো সংস্কার করার থাকে তারা করবে, অন্তর্বর্তী সরকারের সেই এখতিয়ারই নেই। তার মধ্যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসছেন সেনাপ্রধান, সস্ত্রীক গুঞ্জন চলছে বাংলাদেশে। কেন গেলেন? শুনুন, 1/11 সময় বাংলাদেশে -2 ফর্মুলার কথা খুব শোনা গিয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে দেশ ছাড়া করা হবে, তার বদলে একটা অরাজনৈতিক ব্যবস্থা দেশ চালাবে, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এখন তো আর -2 করলে হবে না, এখন তো -4। শেখ হাসিনা দিল্লিতে, তার ছেলে আমেরিকায়, তারেক জিয়া লন্ডনে, আর খালেদা জিয়া যদি চিকিৎসার জন্য শেষ পর্যন্ত বাইরে যান, তাহলে বাংলাদেশের রাজনীতির কুশীলব, প্রধান কুশীলব সবাই দেশের বাইরে, অর্থাৎ -4। তখন একটা নতুন রাজনীতির ভাষ্য রচনা করার চেষ্টা যদি হয়, আমি কিন্তু খুব একটা অবাক হব না। প্রতি মুহূর্তে নাটকীয় ঘটনা ঘটবে বাংলাদেশে, তার সঙ্গে ট্র্যাক রাখাই খুব মুশকিল। সেনাপ্রধান যেভাবে অ্যাক্টিভ রোল প্লে করছেন, তিনি বলছেন যে তিনি রাজনীতিতে আসতেও চান না, সেনাবাহিনী তার টেনিওরে রাজনীতির মধ্যে ঢুকবেন না, কিন্তু সেনাপ্রধান পরিষ্কার একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা, অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা সেনাবাহিনীর হাতে। এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার, দ্যার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। সেনাপ্রধানের তৎপরতা, ভারতকে ফিলার পাঠানো, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যে চীন, আমেরিকা, ভারত এই 3টে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরা শক্তিশালী, আর ভারত তো নেক্সট ডোর নেবার। চীন নেক্সট ডোর নেবার না হলেও মায়ানমার সঙ্গে চীনের বর্ডার আছে, ভারতের সঙ্গে আছে, তাই চীন খুব একটা তো দূরে নয়। চীনের ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, ভারতের আছে। আবার মংডো সহ মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল আরাকান আর্মির দখলে, তারা স্বাধীনতা ঘোষণা করে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। আরাকান আর্মি সেন্ট মার্টিনের দাবি করছে, নাপ নদীতে তারা টহলদারি দিচ্ছে, কক্সবাজারের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, চট্টগ্রাম হিল ট্র্যাক্সের স্বাধীনতা বিপন্ন হতে পারে। তাই সেনাপ্রধান ভারতের সঙ্গে সমঝোতার বার্তা দিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা বার্তা দিয়েছেন, কিন্তু এরা হয়তো বাস্তবটাকে বুঝে দিয়েছেন। কিন্তু এই যে সমন্বয়ক, রাজাকারদের নাতিপুতিরা, ইউনূসের অন্তর্বর্তী সরকারে আর একটা আছে জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, এরা ভারত বিদ্বেষী এবং মৌলবাদের ধারক বাহক। তাহলে এরা যদি ক্ষমতায় থাকে, বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব না। এখন যা পরিস্থিতিতে 20 বছর তো লাগবেই, এক একটা করে দিন যাবে, বাংলাদেশে এক একটা বছর করে পিছিয়ে যাবে। তাই বাংলাদেশের মানুষই এই সরকারকে তাড়াবে। কিভাবে তারা তাড়াবেন সেটা তারাই ঠিক করবে। বাংলাদেশে কে শাসন করবে আমাদের সেটা নিয়ে বলার কোনো এখতিয়ারই নেই, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করব যে বাংলাদেশের মাটি থেকে যেন ভারত বিরোধী কার্যকলাপকে উৎসাহিত না করা হয়। সেটা যদি উৎসাহিত করা হয় এবং তার যদি কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে থাকে, তা ভারত তো জঙ্গি ঘাঁটিকে ভাঙবার জন্য, জঙ্গিদের মাথা ভেঙে দেওয়ার জন্য সব রকম পদক্ষেপ করতে প্রস্তুত। এটা নিয়ে কারুর মনে যেন কোনো সন্দেহ না থাকে। তাহলে এই হচ্ছে অবস্থা। আবার আমাদের দেশে কিছু লোক, তাদের হঠাৎ বাংলাদেশ প্রীতি জেগে উঠেছে, বিশেষত সিপিএম। 17ই জানুয়ারি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ, তার উদ্বোধন হবে নিউ টাউনে। খুব ভালো কথা, করুন না,
আপনারা রেজওয়ানা মুন্না চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন। রেজওয়ানা মুন্না চৌধুরীর গানের আমি খুব ভক্ত। আমি অদিতি মহসিন, শামা রহমান, অনেকের বাংলাদেশের বহু মানুষের গান শুনি, অর্ণব, ভালো লাগে। কিন্তু এখন কি গান বাজনার সময়? দেখছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, এথনিক ক্লিনজিং এর উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন আপনি বাংলাদেশের শিল্পীকে এনে কি বার্তা দেবেন? সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সেখানে সনাতনীদের উপর অত্যাচার বন্ধ হবে। আজ যদি সিপিএমকে কেউ বলে হিন্দু বিরোধী, সে কি খুব অযৌক্তিক কথা বলবে? আমরা সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, এই সমস্ত ছেদ কথায় কিছু হবে না। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আপনারা পথে নামেন, সোচ্চার হন, আর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মানে সনাতনীরা আক্রান্ত হলে চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো বিবৃতি আর একবার একটা ছোট মিছিল করে দায় সেরে দিলেন, আর এখন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন। হামাস 7ই অক্টোবর 2023 ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল, 1100 মানুষকে খুন করেছিল, পণবন্দি করেছিল। তার প্রত্যুত্তরে ইসরায়েল হামলা চালিয়েছে, বেশ করেছে। হেজবুল্লাহ, হামাস, হুতি, অ্যাক্সেস অফ ইভিল, এদেরকে ধ্বংস করতে হবে, নইলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এবং ইসরায়েল চিরকাল ভারত বন্ধু। ওই যে কারগিলে যখন যুদ্ধ চলছে, ওই হাই অল্টিটিউড ওয়ারফেয়ার, ইসরায়েলের সামরিক বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছিল ভারতের বিমান বাহিনীকে, সেটা লড়াইয়ে কাজে লেগেছিল। ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় রাষ্ট্রসংঘে ভোটে স্বয়ং আইনস্টাইন নেহেরুকে চিঠি লিখে সমর্থন প্রার্থনা করেছিলেন। নেহেরু কিন্তু করেননি ইসরায়েল এর সমর্থনে ভোট। আর বামপন্থীরা তো এদেরই ইকোসিস্টেমের দোসর। এরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পথে নামছেন, আর বাংলাদেশে এথনিক ক্লিনজিং হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের, সে ব্যাপারে নম করে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়ে দায় সারছেন। আপনাদের চরিত্র বোঝা গেছে, রাজনৈতিক চরিত্র। ভণ্ডামির সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে গেছেন। কালচারাল এক্সচেঞ্জ, মানুষে মানুষে যোগাযোগ আমরাও চাই, কিন্তু তার জন্য একটা উপযুক্ত পরিবেশ থাকতে হবে, যেখানে সর্বত্র ভারত বিরোধিতা, যেখানে ভারতীয় আধিপত্যবাদ বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। বিনা বিচারে চিন্ময় প্রভু জেলে বন্দী, বহু সাংবাদিককে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে, খুনের মামলা দেওয়া হয়েছে। চিন্ময় প্রভুর ওই যে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন, তাদের বিরুদ্ধে খুন এবং বিস্ফোরক আইনে অভিযোগ করা হয়েছে, তারা আত্মগোপন করে আছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, সত্তরোর্ধ্ব মানুষ, রানা দাশগুপ্তর বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে, আত্মগোপন করে আছেন। কই, আপনারা যে সব বলছেন না, এখন কি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা শোভা পায়? যে সমস্ত শিল্পীরা বাংলাদেশ থেকে এখানে আসেন, তারা একবারও প্রতিবাদ করেছেন, বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমরা তার নিন্দা করি? তারা করেননি। প্রমাণ দেখাতে পারবেন? করেননি। চুপ করে থাকার সময় এটা নয়। আমরা যদি চুপ করে থাকি, বাংলাদেশ হিন্দু শূন্য হবে, সেটা আমরা কখনো চাই না। সিপিএম নিজেদের এক্সপোজ করে দিল। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পথে নামলেন, মার্কিন দূতাবাসের সামনে প্রতি বছর একটা করে মিছিল করবেন, সভা করবেন, সাম্প্রদায়িকতাবাদ বিরোধী পদযাত্রা করবেন, আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা, হিন্দুরা যখন এথনিক ক্লিনজিংয়ের মুখোমুখি পড়ছে, তখন আপনাদের সেই প্রতিবাদের ভাষা নেই। নামকবাস্তে দায়সারাভাবে প্রতিবাদ করছেন, মানুষ এটা বুঝেছে। আপনাদের দ্বিচারিতা এই বাংলাদেশের ঘটনার পরে আরও একবার সামনে এলো। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। সমর্থন তো দূরের কথা, 0 থেকে 1 পৌঁছতে কয়েক দশক লেগে যাবে আপনাদের, মিলিয়ে নেবেন।